সৌরজগতের যে কোনো ছবিকে দেখলেই চোখে পড়ে সূর্যকে ঘিরে 8টা গ্রহ যেন একটা অদৃশ্য থালার উপরে সাজানো আছে। বিজ্ঞানীদের ভাষায় এই সমতল তলটাই হলো এক্লিপ্টিক প্লেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভয়েজার বা নিউ হরাইজন্সের মতো মহাকাশ যানগুলো সবসময় একই সমতল পথ ধরেই কেন যাত্রা করে? আজ পর্যন্ত কেন এমন কোনো বড় মিশন পাঠানো হয়নি যা সৌরজগতের সমতল পথ ছেড়ে সোজা ওপর বা নিচের দিকে যাবে? সৌরজগতের ওপরে আর নিচে কী এমন রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনও জানি না? এই সহজ প্রশ্নটার পেছনে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের কড়া নিয়ম, শক্তির সীমাবদ্ধতা এবং মহাবিশ্বের এক অচেনা সত্যি। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নটার উত্তরই খুঁজব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বইতে আমরা সৌরজগতের যে ছবি দেখি সেখানে সহজে বোঝানোর জন্য গ্রহগুলোকে একটা সোজা লাইনে দেখানো হয়। বাস্তবে সৌরজগৎ একটা বিশাল বড় চ্যাপ্টা ডিস্কের মতো। সূর্যকে কেন্দ্র করে পুরো সিস্টেমটা কখনো গোলকের বদলে পিৎজার আকারে ছড়িয়ে আছে, যার পুরুত্ব অত্যন্ত কম হলেও ব্যাপ্তি প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার। এই ডিস্কের ওপরে এবং নিচে এক বিশাল খালি মহাকাশ ছড়িয়ে আছে, যেখানে আজও কোনো বড় মিশন পাঠানো সম্ভব হয়নি। সমস্ত গ্রহ কেন একই সমতলে ঘোরে এবং কোনো গ্রহ কেন সোজা ওপরে বা নিচে যায় না, তার উত্তর লুকিয়ে আছে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে সৌরজগতের জন্মের ইতিহাসে। তখন আমাদের সৌরজগতের জায়গায় গ্যাস ও ধূলিকণার এক বিশাল মেঘ ছিল, যাকে বিজ্ঞানীরা নেবুলা বলেন। মহাকর্ষের প্রভাবে যখন এটা সংকুচিত হতে শুরু করে তখন পদার্থবিজ্ঞানের নিয়মে এর ঘূর্ণন গতি বহুগুণ বেড়ে যায়। ঠিক যেমন একজন আইস স্কেটার নিজের হাত শরীরের কাছে আনলে তার ঘূর্ণন গতি বেড়ে যায়, তেমনি এই মেঘটাও দ্রুত ঘুরতে ঘুরতে একটা গোলাকার বলের বদলে চ্যাপ্টা ডিস্কে পরিণত হয়। এই ডিস্কের কেন্দ্রে সূর্য এবং বাকি অংশ থেকে গ্রহ, উপগ্রহ ও গ্রহাণু তৈরি হয়েছিল। যেহেতু তারা সবাই একই ঘুরন্ত ডিস্ক থেকে তৈরি হয়েছে, তাই তারা সবাই একই তলে ঘুরতে থাকে। তাহলে আমরা কেন মহাকাশ যান নিয়ে এই ডিস্ক ছেড়ে সোজা ওপর বা নিচের দিকে চলে যেতে পারি না? এর মূল কারণ হলো শক্তি বা এনার্জি। পৃথিবী সূর্যের চারপাশে প্রায় 30 কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে ঘুরছে, আর পৃথিবী থেকে লঞ্চ করা যে কোনো রকেট এই বিশাল গতিবেগটা আগে থেকেই পেয়ে যায়। কিন্তু কোনো রকেটকে যদি এই সৌরজগতের সমতল ছেড়ে সোজা ওপর দিকে বা নিচের দিকে পাঠাতে হয়, তাহলে সেই বিদ্যমান স্পিডকে পুরোপুরি বদলে নতুন অভিমুখে যাওয়ার জন্য বিপুল পরিমাণে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, যা বর্তমান রকেট প্রযুক্তিতে প্রদান করা অসম্ভব। আমরা যদি চাই কোনো মহাকাশ যান এই এক্লিপ্টিক প্লেন বা সমতল ছেড়ে সোজা ওপর দিকে চলে যাক, তাহলে আমাদের তার গতিপথের দিককে 90 ডিগ্রি কোণে মোড়াতে হবে। এটা শুনতে অনেক সহজ মনে হলেও পদার্থবিজ্ঞানের হিসেবে অত্যন্ত কঠিন। এর জন্য রকেটকে এত পরিমাণ জ্বালানি ও শক্তি দিতে হবে যাতে তা বর্তমান হরাইজন্টাল স্পিড পুরোপুরি শূন্য করে একদম নতুন একটা ভার্টিক্যাল স্পিড অর্জন করতে পারে। কিন্তু এই পরিমাণ শক্তি প্রদান করার মতো ক্ষমতা আমাদের প্রযুক্তি বা সবথেকে শক্তিশালী রকেটেরও নেই। এই বিষয়টি এইভাবে বোঝা যেতে পারে যে, ধরা যাক আপনি একটা দ্রুতগামী ট্রেনের ভিতরে আছেন এবং চলন্ত ট্রেন থেকে রাইট অ্যাঙ্গেলে বাইরের দিকে লাফ দিতে চান, কিন্তু ট্রেনে থাকার কারণে আপনার শরীরে আগে থেকেই সামনের দিকের স্পিড বিদ্যমান, তাই লাফ দিলেও আপনি কিছুটা সামনের দিকে এগিয়ে যাবেন। একই সমস্যা রকেটের ক্ষেত্রেও ঘটে। পৃথিবীর ঘূর্ণন গতির ধাক্কা ভেঙে একদম নতুন অভিমুখে যাওয়া শক্তির দিক থেকে অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু এখন প্রশ্ন হলো, মানুষ কি কখনো এই সমতল ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করেনি? উত্তর হলো হ্যাঁ, করেছে। 1990 সালে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি যৌথ উদ্যোগে একটা ঐতিহাসিক মিশন পরিচালনা করে, যার নাম ছিল ইউলিসিস। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল সূর্যের উত্তর ও দক্ষিণ মেরু নিয়ে গবেষণা করা, যার জন্য মহাকাশ যানটাকে সৌরজগতের সমতল থেকে বার করা আবশ্যিক ছিল। তবে ইউলিসিসকে সরাসরি সৌরজগতের সমতলের বাইরে পাঠানোর জন্য যথেষ্ট শক্তি দেওয়া অসম্ভব ছিল। তাই বিজ্ঞানীরা এক বুদ্ধির কৌশল প্রয়োগ করেন। তারা প্রথমে ইউলিসিসকে সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতির দিকে পাঠান। বৃহস্পতির প্রচণ্ড শক্তিশালী মহাকর্ষ বল ইউলিসিসকে একটা বিশাল সিলিং শট বা গুলতির মতো ছিটকে দেয় এবং তার গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। বৃহস্পতির এই গ্র্যাভিটি অ্যাসিস্ট পদ্ধতির সাহায্যে ইউলিসিস সৌরজগতের সমতল ছেড়ে সোজা ওপর দিকে উঠে যায়। এটা ছিল মহাকাশ যাত্রায় এক অলৌকিক এবং রেভলিউশনারি টেকনিক। ইউলিসিস তার যাত্রাপথে সূর্যের উত্তর ও দক্ষিণ মেরুর ওপর দিয়ে একাধিকবার উড়ে যায় এবং বিজ্ঞানীদের এমন অনেক অজানা তথ্য এনে দেয় যা আগে কখনো পাওয়া যায়নি। এটাই ছিল সৌরজগতের সমতল ছেড়ে বাইরে বের হওয়া একমাত্র বড় মিশন। তবে ইউলিসিসও সূর্য থেকে খুব বেশি দূরে যেতে পারেনি, ফলে আসল ওপর বা নিচের বিশ্ব আমাদের কাছে এখন অনেকটা অজানা রয়ে গেছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, যদি আমরা সৌরজগতের এই সমতল ছেড়ে ওপরে বা নিচের দিকে আরও গভীরে যাই, তাহলে সেখানে আসলে কি দেখা যাবে? এর সহজ উত্তর হলো বিশাল ও প্রায় ফাঁকা মহাকাশ। সৌরজগতের সমতলের ওপরে বা নিচে গবেষণা করার মতো
কোনো বড় বস্তু নেই, না আছে কোনো গ্রহাণু, না আছে কোনো উপগ্রহ। সেখানে কেবল অন্ধকার, ধূলিকণা এবং বহুদূরে অবস্থিত মিল্কি ওয়ে গ্যালাক্সির নক্ষত্রগুলো চোখে পড়বে। তবে এর মানে এই নয় যে সেখানে কিছুই নেই। সৌরজগতের অনেক বাইরে এই সমতলের ওপরে এবং নিচে একটা বিশাল গোলাকার অঞ্চল ছড়িয়ে আছে, যাকে ওট ক্লাউড বলা হয়। ওট ক্লাউড হলো ট্রিলিয়ন ট্রিলিয়ন বরফের টুকরো ও ধূমকেতুর এক বিশাল ভাণ্ডার, যা সূর্যের মহাকর্ষীয় সীমার সবথেকে বাইরের প্রান্তে অবস্থান করছে। যদি আমাদের সৌরজগৎকে একটা পিৎজার সাথে তুলনা করা হয়, তাহলে ওট ক্লাউড হলো সেই পিৎজাকে ঘিরে থাকা একটা বিশাল গোলাকার খোলস। কিন্তু এই ওট ক্লাউড আমাদের থেকে এতটাই দূরে যে বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। মানুষের তৈরি ইতিহাসের সবথেকে দূরগামী মহাকাশযান ভয়েজার 1-এর ওট ক্লাউডে পৌঁছাতে এখনও কয়েকশো বছর সময় লাগবে। অর্থাৎ আমাদের সৌরজগতের ওপরে ও নিচে লুকিয়ে থাকা আসল মহাবিশ্ব এখন আমাদের নাগালের বাইরে এক চিরন্তন রহস্য হয়ে আছে। আমাদের সৌরজগৎ ও মিল্কি ওয়ে গ্যালাক্সি কিন্তু একই সমতলে অবস্থান করছে না, বরং একে অপরের থেকে প্রায় 63 ডিগ্রি কোণে হেলে আছে। এই কারণে রাতের আকাশে চোখ মেললে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে একটা তির্যক ছায়াপথের মতো দেখা যায়। মহাবিশ্বের সোজা ওপরে বা নিচে বলতে কোনো নির্দিষ্ট দিক নেই। প্রতিটা নক্ষত্র মণ্ডল বা গ্যালাক্সির নিজস্ব অবস্থান ও দিক আছে। যদি কোনোদিন আমরা সৌরজগতের এই চ্যাপ্টার ডিস্ক ছেড়ে সোজা ওপরের দিকে যাত্রা করতে পারি, কিন্তু নিচে চোখ রাখলে এক অদ্ভুত দৃশ্য দেখা যাবে। মাঝখানে উজ্জ্বল সূর্য আর চারপাশে নিজ নিজ কক্ষপথে ঘুরে চলা গ্রহগুলোকে দেখা যাবে। আমরা যত বেশি ওপরের দিকে উঠতে থাকব, একসময় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সমতলের থেকেও বাইরে বেরিয়ে আসব। তখন এক নজরেই ধরা দেবে গ্যালাক্সির পেঁচানো বাহু ও কোটি কোটি উজ্জ্বল নক্ষত্র। অবশেষে আমরা গিয়ে পৌঁছব গ্যালাক্সিগুলোর মধ্যবর্তী এক অসীম অন্ধকার ও নির্জন মহাকাশে, যেখানে কোনো গ্যালাক্সি, নক্ষত্র বা গ্যাস কিছুই নেই। বর্তমানের ফুয়েল রকেটের সাহায্যে এই সমতল ছেড়ে যাওয়া অসম্ভব, কারণ সৌরজগতের স্পিডকে ভেঙে একদম নতুন অভিমুখে যেতে বিপুল পরিমাণে শক্তির প্রয়োজন হয়ে থাকে। তবে বিজ্ঞানীরা এই বাধা পার করতে নিউক্লিয়ার প্রপালশন এবং সোলার সেলের মতো যুগান্তকারী প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। নিউক্লিয়ার রকেট অনেক কম জ্বালানিতে অবিশ্বাস্য গতিতে যেতে সক্ষম, আর সোলার সেল ব্যবহার করলে সূর্যের আলোর চাপকে কাজে লাগিয়ে কোনো জ্বালানি ছাড়াই ধীরে ধীরে এগিয়ে যাওয়া সম্ভব। এই সমস্ত প্রযুক্তি পুরোপুরি তৈরি হয়ে বাস্তবে রূপ নিতে হয়তো আরও কয়েক দশক সময় লেগে যাবে। তবে আশা করা যায় যে আমাদের পরবর্তী কোনো এক প্রজন্ম প্রথমবারের মতো সৌরজগতের এই সীমাবদ্ধতা অতিক্রম করবে এবং একদম নতুন দৃষ্টিকোণ থেকে পুরো মহাবিশ্বকে প্রত্যক্ষ করতে পারবে। আমরা কেন আজ সৌরজগতের ওপরে বা নিচে যেতে পারছি না, তার পেছনে শুধুমাত্র প্রযুক্তির সীমাবদ্ধতায় দায়ী নয়, বরং এর মূল উত্তর লুকিয়ে আছে 450 কোটি বছর আগে সেই সৃষ্টির ইতিহাস। আমরা যে ঘূর্ণায়মান গ্যাসের মেঘ থেকে তৈরি হয়েছে, তা পদার্থবিজ্ঞানের স্বাভাবিক নিয়মে চ্যাপ্টার ডিস্কে পরিণত হয়েছিল। তাই ডিস্কের ভেতরে আমাদের অবস্থান কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়, বরং এটাই আমাদের উৎপত্তি। মহাবিশ্বের প্রতিটা গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি নির্দিষ্ট কিছু নিয়মের শৃঙ্খলে বাঁধা। তবে মানুষের সবথেকে বড় শক্তি হলো সে কখনো নিজের সীমানায় সন্তুষ্ট থাকে না। সে সবসময় প্রকৃতির নিয়মগুলোকে বুঝতে চায় এবং সেগুলোকে অতিক্রম করার নতুন পথ খুঁজে নেয়। আজ হয়তো আমরা এই চ্যাপ্টার ডিস্কের ভিতরে আবদ্ধ, কিন্তু কাল আমরা এর বাইরে পা রাখবই। সেদিন মহাবিশ্ব আমাদের সামনে সম্পূর্ণ এক নতুন রূপে ধরা দেবে।